আমি যখন কেমিস্ট্রিতে ভর্তি হয়েছি তখন আমার এটা খুব করে আমি চিন্তা করা শুরু করি যে আমি কি আসলে কেমিস্ট হইতে চাইছিলাম নাকি কোনোদিন। মানে কিন্তু রাইটার একটা জিনিস খুব পোর্ট্রে করার চেষ্টা করে যে আমাদের নেচারে যে সিস্টেমস ইজ ভেরি কমপ্লেক্স, ওইটা প্রবাবলি আমাদের ইন্সপিরেশন, যেটা দিয়ে তুমি স্টার্ট করছো যে রাইট দ্য হোল ইন্সপিরেশন ইজ যে ফিশের সোয়ার্ম ইজ সো কমপ্লেক্স, আমি ওর ধারে কাছে যাইতে পারলে আই ক্যান গেট আ লট অফ বেনিফিট। জাপানের ল্যাব আর ইউএস এর ল্যাব ডিফারেন্ট, বা এখানে ভালো এখানে খারাপ। তুমি তাদের এনকারেজ করবা কিনা এই ধরনের ডিসিপ্লিন কনসিডার করার জন্য? ধরো কোনোভাবে আমার হয়েও গেল, কিন্তু কি হইলো যে আমি হয়তো আমি যেই ইউনিভার্সিটিতে যাচ্ছি সেখানে হয় নাই, বা আমি যেই সাবজেক্টটা চাইছি যেটা নিয়ে আমি এতদিন ধরে ড্রিম ছিল আমার সেটা হয় নাই। তো আমরা কি করি ওইখান থেকে না হতাশ হওয়া শুরু করে দিই। ও একটা জায়গায় পৌঁছাবে, ও কিন্তু ওখানে ডিরেক্ট যাইতে পারে নাই, বা ওর কিন্তু ওই রকমের রিসোর্স ছিল না। যে তুমি যাই পাও না কেন, যেটাই করো না কেন, লক্ষ্যটা যদি ঠিক রাখা যায় বা যদি তুমি অনেক কিছু জানতে পারো, নিজের সাথে নিজের যে কনভারসেশন বা অ্যানালাইসিস করা যে আমি আসলে কোন ওয়েতে কোথায় যেতে চাই, বা আচ্ছা আমি এটা করতে চাইছি এটা হইলো না, দ্যাট ডাজন্ট মিন যে তুমি এখন আপসেট হইলো না। ওয়েলকাম এভরিওয়ান আমাদের দ্য গিক টেবিলের আরেকটি পডকাস্ট এপিসোডে। সো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড। সো আমাদের এক ফ্রেন্ড যে হিউস্টনেই থাকে এখন, ফার্স্ট অফ অল ওর পরিচয়টা ওর কাছ থেকে নিয়ে নেই। রুবাইয়া, তোমার পরিচয়টা একটু সংক্ষেপে। আমি এখন আছি টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটিতে অ্যাজ এ পোস্ট ডক ইন কোলাবোরেশন উইথ রাইস ইউনিভার্সিটি। এর আগে আমি জাপানে ছিলাম বেশ অনেকগুলো বছর, লাইক 5 or 6 years, and I did my PhD from Hokkaido University, and then I did another postdoc from Kyoto University, and my graduation was from Dhaka University, chemistry. Yeah, that's it. তো তোমার প্রথমে প্রশ্ন যেটা দিয়ে শুরু করি, যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে তুমি তো কেমিস্ট্রিতে পড়েছো, ওকে। তো দেন তুমি জাপানে গেলা পিএইচডি করতে কোন বিষয়ের উপরে? আচ্ছা, আমি বাংলাদেশে মানে ঢাকা ইউনিভার্সিটিতে আমি যেটা করেছি, আমার ব্যাচেলর ছিল আর কি কেমিস্ট্রিতে, তারপর আমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে ছিল হচ্ছে আমার মাস্টার্স, অ্যান্ড দেন আমি মুভ করি বায়োফিজিক্স রিলেটেড। তোমার বিষয়গুলো তো ধরো প্রথমেই বোঝা যাচ্ছে যে ভেরি টেকনিক্যাল। তো আমাদের এই এই পডকাস্টে বা এই ডিসকাশনে ওয়ান অফ দ্য গোল থাকবে যে তোমার খুবই ডাইলুটেড ভার্সনে মানুষকে এটা এক্সপ্লেইন করার। তো আমার প্রথম প্রশ্ন আমি শুরু করি যে তুমি যদি খুব সিম্পল টার্মসে বলো যে বায়োফিজিক্স বিষয়টা আসলে কি? আচ্ছা, এখন বায়োফিজিক্স এই টার্মটা আসলে খুব একটা পরিচিত না আমাদের মধ্যে, কিন্তু আবার বায়োফিজিক্সে কিন্তু অনেক কাজ হচ্ছে। তো আমি জাস্ট তোমাকে খুব ইজি করে আর কি বোঝানোর চেষ্টা করি। যেটা ধরো আমি কেমিস্ট্রি পড়েছি, তো এখানে আমি কেমিস্ট্রিতে কি পড়তাম, ধরো অ্যাটমস, মলিকিউলস, বা ধরো কেমিক্যাল ইন্টারাকশন, কিভাবে একটা ধরো মানে তোমার সামনে যা আছে, মনে করো এই টেবিলটাই, বা তুমি তুমি তো আসলে অনেকগুলো অ্যাটমস বা মলিকুল বা কেমিক্যাল রিঅ্যাকশন এগুলোর দিয়েই তুমি আসলে গঠিত, কিন্তু তোমাকে কি আসলে এভাবে এক্সপ্লেইন করা যায়? যায় না কিন্তু, কারণ তোমার ফিজিক্যাল বিহেভিয়ার যেটা বা অন্য যে কোনো কিছুর যদি তুমি বলো, সেটাকে এক্সপ্লেইন করার জন্য কিন্তু আমাদের ফিজিক্সের দরকার হয়। তো তোমার বায়োলজিকে যদি আমি ফিজিক্স দিয়ে এক্সপ্লেইন করতে চাই, বা তোমার বিহেভিয়ারকে আমি এক্সপ্লেইন করতে চাই, বা এটাকে ইন্টারপ্রেট করে অন্য কিছুতে ইউজ করা, সেই ক্ষেত্রেও আমাদের এই ফিজিক্স টার্মটা চলে আসে। তো এখানেই আসলে তোমার বায়োফিজিক্স ফিল্ডটার আর কি শুরু। তো আই গেস ডিসিপ্লিনের ডিটেলসে যাওয়ার আগে তোমাকে আরেকটা কোয়েশ্চেন করি যে তুমি এই যে বায়োফিজিক্সে গেলা পিএইচডি করতে, এটার মোটিভেশন কি ছিল তোমার? বা বিষয়টা কি, আমাদের বাংলাদেশে তো ধরো অনেক সময়ই আমাদের চয়েসগুলো র্যান্ডম চয়েস হয়ে যায়, রাইট? জাস্ট বিকজ অফ প্রসেস এন্ড ওভারঅল। তোমার ক্ষেত্রে এটার ইয়াটা কি? আমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আসলে যেটা, যে আমার ছোটবেলা থেকে যখন আমি পড়ালেখা করি, বিশেষ করে ধরো হাই স্কুল বা কলেজ, যখন আমি আসলে ম্যাথ বা ফিজিক্স আমার ভালো লাগতো, বাট সামহাও আমি কোচিং এর ভাইয়ের কথা, বা ধরো বাংলাদেশে তো ধরো সাবজেক্টের একটা র্যাঙ্কিং আছে, তুমি কোন সাবজেক্টটা পড়লে তুমি ইজিলি চাকরি পাবা বা তোমার জব মার্কেটে এত স্ট্রাগল করতে হবে না। তো সামহাও আমি কেমিস্ট্রিতে চলে যাই। ঠিক আছে, কেমিস্ট্রিতে চলে যাওয়ার পরে তখন আমি মানে খারাপ যে লাগতো তা না, ভালোই লাগতো, কিন্তু একটু ল্যাব প্রেশার তো ছিলই। তো সামহাও আমার নেচার খুব ভালো লাগতো, আর্কিটেকচার খুব ভালো লাগতো, তো এই দুইটা জিনিস আমাকে বেশ টানতো আগে থেকেই।
তো এটার জন্য যেটা হয়েছে যে ধরো আমি অলরেডি তো আমি অ্যাটমস নিয়ে বা মলিকিউলস নিয়ে পড়ালেখা করছি, বা ধরো মোর কেমিক্যাল ফর্মুলা নিয়ে পড়ালেখা করছি, কিন্তু তখন যখন আমি নেচার বা আর্কিটেকচারের দিকে তাকাচ্ছিলাম, বা যখন যখন আমি আরো গভীরভাবে চিন্তা যদি করি এগুলো নিয়ে, তখন আমার মাথায় আসে যে আসলে শুধু কি কেমিস্ট্রি দিয়ে আমি সবকিছু এক্সপ্লেন করতে পারি? আসলে কিন্তু পারছি না। সবকিছুই কেমিস্ট্রি, বা আসলে সবই লাগে আমাদের, কিন্তু তারপরেও তুমি যখন আরেকটু ডিপলি চিন্তা ভাবনা করতে যাবা, তখন অলরেডি তোমার ফিজিক্সটা চলে আসতেছে বা আর্কিটেকচারটা চলে আসতেছে। মনে করো তুমি এই যে তোমার বার্ডের যে সোয়ার্ম, বা মনে করো ফিশের যে স্কুল, বা মনে করো জাস্ট একটা নর্মাল আর্কিটেকচার, ধরো তোমার সাথে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা তো আর এমনি এমনি হয় নাই। তো এটার জন্য আমাদেরকে একদম শুরু থেকে শুরু করতে হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে যে ধরো, এরপর আমি আসলে যেই ল্যাবটাতে কাজ করছিলাম বাংলাদেশে, আমি ফিজিক্যাল কেমিস্ট্রি করেছি, তো ওখানে ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে যে মাস্টার্স করতেছিলে সেটা বলতেছো। তো ওই সময়টাতে আমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে মাস্টার্স করি। তো তখন আমার রিসার্চ ছিল, মানে অলরেডি আমি ফিজিক্যাল বিহেভিয়ার নিয়ে আর কি পড়ালেখা করতেছিলাম, ম্যাক্রোমলিকিউলস নিয়ে পড়ালেখা করতেছিলাম। তো তখন আসলে আমাদের ল্যাবের একটা কানেকশন ছিল জাপানের একটা ল্যাবের সাথে। তো ওখানে আমার কিছু সিনিয়র আপু বা ভাইয়া বলতে পারো, তো ওনারা যখন দেশে ভিজিট করছে, তখন ওনারা আর কি একটা মানে ওনাদের কাজের উপরে প্রেজেন্টেশন দিয়েছে। তো তখন আমি আর কি জানতে পারি যে এই ধরনের কাজ হচ্ছে, ধরো সোয়ার্ম রিলেটেড কাজ, ধর ন্যাচারাল একটা ফেনোমেননকে কিভাবে তুমি আর্টিফিশিয়ালি ল্যাব এনভায়রনমেন্টে ক্রিয়েট করতে পারো, বা মানে এটার কি ইম্প্যাক্ট হইতে পারে, এগুলো দেখতেছো। আচ্ছা, এটা একটু ডিটেলসে যাওয়ার আগে আমি যখন তোমার রিসার্চ নিয়ে একটু দেখতেছিলাম, তো তোমার যেই টার্মটা তুমি অলরেডি মেনশন করছো যে সোয়ার্ম, বা আমি দেখতেছিলাম যে তোমরা বলো যে ইমার্জেন্ট বিহেভিয়ার, রাইট? এটাকে একদম ধরো ক্লাস 5 এর একটা বাচ্চার জন্য সিম্পল টার্মে বুঝাও, লাইক মেবি উইথ সাম এক্সাম্পল অর সামথিং। আচ্ছা, আমি বলবো যে সোয়ার্ম এটা একটা ধরো একটা ফেনোমেনন, ন্যাচারাল ফেনোমেনন, যেটা তোমার প্রকৃতিতে আসলে এস্টাবলিশড আছে অলরেডি। ঠিক আছে? যেমন ধরো এই যে অনেকগুলো পাখি তুমি দেখবে আকাশে উড়ে যাচ্ছে। তারপর তুমি ন্যাট জিওতে তুমি দেখতে পাও যে অনেকগুলো মাছ একসাথে মুভ করতেছে, এবং তারা কিন্তু হয়তো একটা স্ট্রাকচার তৈরি করতেছে। আবার মনে করো পিঁপড়া, অ্যান্ট, ওরা কি করে? তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ওদের খাবার টাবার নিয়ে যাচ্ছে। কিন্তু ধরো একটা পিঁপড়া কিন্তু সে পথ চিনতেছে না, কিন্তু অনেকগুলো পিঁপড়া মিলে যখন যাচ্ছে, তো ওরা কিন্তু ঠিকই পথটাকে বেয়ে যাচ্ছে। তো সোয়ার্মিং ব্যাপারটা হচ্ছে যে তোমার এরা কোনো লিডার দিয়ে কন্ট্রোলড না প্রথমত, ওকে। বাট একজন আরেকজনের সাথে খুব কানেক্টেড। ও ধরো একটা পিঁপড়া, ও জাস্ট ওর পাশের পিঁপড়াটার বিহেভিয়ারটাকে লক্ষ্য করতেছে। বা মনে করো একটা যখন আমি এক ঝাঁক পাখিকে দেখতেছি, তখন ওখানে একটা পাখি জাস্ট তার পাশের পাখিটার বিহেভিয়ারটা সে লক্ষ্য করতেছে। ও আচ্ছা, তুমি যখন বলতেছো যে পাখি একসাথে অনেকগুলো যাচ্ছে, এমন না যে তাদের একজন লিডার না, আছে। ও, তাদের কিন্তু ভেরি কোনো লিডার ইন্টারেস্টিং। নেই। ওকে। ইভেন ধরো ফিশ স্কুল বা আম, যে পিঁপড়ার যে দল, এদের কিন্তু কোনো ওরকম ভাবে কোনো লিডার নাই। যেমন পিঁপড়া যেটা ইউজ করতেছে সেটা হচ্ছে ফেরোমেন, ওয়ান অফ দ্য কেমিক্যাল যেটার কারণে ওরা বুঝতে পারতেছে যে তোমার সিগন্যালটা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে, ওরা ওটা ক্রিয়েট করতেছে। তাহলে আই গেস যদি আমি ঠিক বুঝে থাকি, তোমার সোয়ার্মিং হলো যে এই ধরো বিভিন্ন ধরনের লিভিং অর্গানিজম এই কালেকটিভ ভাবে যে একটা বিহেভিয়ার করতেছে, এটাকে তুমি বলতেছো সোয়ার্মিং। হ্যাঁ। ওকে। আর তুমি যেটা জিজ্ঞেস করলা যে ইমার্জেন্ট বিহেভিয়ার, এটা একটা আসলে খুব ইম্পর্টেন্ট টার্ম সোয়ার্মিং এর জন্য। কেন? কারণ ধরো এই যে ধরো আমি যে পিঁপড়ার কথা বললাম, যে অনেকগুলো পিঁপড়া একসাথে যাচ্ছে, বা একটা ফিশ স্কুল একসাথে মুভ করতেছে, ওরা কিন্তু একা হইলে এই জিনিসটা তুমি পাইতা না। তো তোমার এই যে অনেকগুলো এন্টিটি একসাথে থাকার কারণে ওরা যে বিহেভিয়ারটা শো করতেছে, ধরো সোয়ার্ম বিহেভিয়ারটাই শো করতেছে, বা একটা টাস্ক ফুলফিল করতেছে, এইটাকেই আমরা বলতেছি যে ইমার্জেন্ট ফাংশন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তোমার এই ধরো নেক্সট কোয়েশ্চেনটা আমি একটু এমনি করতে চাই যে ওরা এই ধরনের বিহেভিয়ার করে কেন? তুমি যদি একটাকে এক্সাম্পল হিসেবে নাও, সে লাইক ফিশ, এরকম ভাবে সোয়ার্ম করে চলে কেন? আচ্ছা, সোয়ার্ম করে চলে এটার কারণ, হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে ফিশ স্কুলের জন্য এটা হয়তো ডিফারেন্ট মেকানিজম বা ডিফারেন্ট পারপাস।
বার্ডের জন্য ডিফারেন্ট, অ্যান্টের জন্য পারপাস। তো ফিশের জন্য যে ব্যাপারটা, মনে করো একটা অনেকগুলো শিভার্স বলে না, খুব ছোট ছোট মাছ, যেগুলো ধরো আমরা তো আমাদের যেগুলো আমাদের বাংলাদেশে আরো ছোট মাছ আছে, কিন্তু এগুলা মেইনলি হয় তোমার নদীতে বা সমুদ্রে। তো যাই হোক, ওইটা কনসার্ন না। কনসার্নটা হচ্ছে ধরো একটা বড় কিছু আসতেছে ওর কাছে, বা একটা বড় মাছ, একটা প্রিডেটর বা কিছু একটা। এখন একটা যদি ফিশ যদি সিঙ্গেল থাকে, একলা একলা থাকে, ওই ফিশটাকে কিন্তু একটা বড় মাছ এসে গ্র্যাব করে ফেলবে, খেয়ে ফেলবে, বা যেটাই করবে। কিন্তু যখন একটা ওরা দল বেঁধে আছে এবং দূর থেকে ধরো একটা, এখন সে তো অ্যাটাক করবে, একটা বড় মাছ সে তো অ্যাটাক করবে, কিন্তু সে যদি একটা বড় কিছু দেখে দূর থেকে, তাহলে কিন্তু সে একটু ভয় পাবে। বেসিক্যালি সে শো অফ করতে যাচ্ছে যে হ্যাঁ, আমি যে বড় স্টেট। আমি বড়, বা মানে তোমার স্ট্রাকচারালি সে একটা বড় স্ট্রাকচার ফর্ম করতেছে। তো তার উল্টা পাশে যেই অ্যাটাক করবে, যে ফিশটা আছে, সে কিন্তু সেটা আর মানে করবে বা করতে হলে সে চিন্তা করবে যে করবে কি না। তো এরকম আর কি ব্যাপারগুলো। আবার ধরো যে যেমন বিশেষ করে পাখি, ওরা সোয়ার্ম করে বিশেষ করে মাইগ্রেশনের জন্য। হ্যাঁ, ওরা একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাবে। এখন একটা পাখি যদি একটা জায়গায় চলতে চায়, কি হবে? হারাই যেতে পারে, কারণ ও তো পথ চিনে না। কিন্তু ওরা সামহাউ যেটা হয় যে একসাথে থাকতে চায়, প্লাস হচ্ছে ওরা একটা জায়গায় ধরো মুভ করতে চাচ্ছে, তো ওরা সেটা একসাথে করে। কিন্তু ওরা যে মুভটা করবে, এটা কিন্তু জাস্ট র্যান্ডমলি উড়ে গেলেই হবে না। তো ওরা যেটা করে যে পাশের ধরো পাখিটাকে সে কি সিগন্যাল দিচ্ছে, বা পাশের পাখিটার যে মুভমেন্ট, সেটা তারা খেয়াল করতেছে, এভাবে করে করতেছে। আবার মনে করো তুমি যদি অ্যান্টের কথা বলো, অ্যান্ট দেখবা যে ওরা বিশাল বড় কার্গো কিন্তু ট্রান্সপোর্ট করতে পারে। ইভেন একটা অ্যান্ট তোমার ওর বডির যে ওজন, তার থেকে বেশি সে কার্গো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায়। কার্গো বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ওয়েট সে ক্যারি হ্যাঁ, যে করতেছে। কোনো কিছু। এখন কার্গো আসলে যে কোনো কিছুই হতে পারে পিঁপড়ার ক্ষেত্রে। আমরাও তো যেরকম ধরো একটা বাজার নিয়ে যাই, বা ধরো একটা বড় জিনিস যখন নিব, তখন কিন্তু আমি একা নিচ্ছি না, আমি হয়তো 2-3 জনকে একসাথে নিচ্ছি। তো ওটাও একটা কিন্তু কোঅর্ডিনেটেড বিহেভিয়ার। কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা হতে পারে যে একটা লিডার থাকতে পারে, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে এত এস্টাবলিশ না, কিন্তু মানুষের ব্রেন তো আরো অনেক বেশি উন্নত, এজন্য আমরা ওটাকে কভার করতে পারি। কিন্তু নেচারে এই জিনিসগুলো হচ্ছে তোমার কোনো লিডার ছাড়া হচ্ছে। এটা এই জিনিসটাই হচ্ছে বেশি ফ্যাসিনেটিং আর কি। সেটাই ভেরি ভেরি ইন্টারেস্টিং। কারণ আমি তো আমার বাংলাদেশে ধরো একটু একটু বার্ড ফটোগ্রাফি করতাম, তো এই বার্ডের মাইগ্রেশন তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং টপিক। তো ওখানে একটা জিনিস সবসময় আসতো, ধরো তুমি যদি কোনো প্রেজেন্টেশন দেখো যারা এইসব নিয়ে গবেষণা করে, যে আমরা যে বলি যে বাংলাদেশে সাইবেরিয়া থেকে বার্ড আসতেছে, ওদের টাইমটা এত কনস্ট্রেইনড, কারণ এটা তো ড্রিভেন বাই ধরো ওর প্রজনন টাইমিং এন্ড এভরিথিং, তার খুবই এফিশিয়েন্ট হইতে হয়। তো এই নেচারে ওভার দ্য ইয়ার্স, মিলিয়ন্স অফ ইয়ার্সে এই সিস্টেমটা আই গেস ডেভেলপ করছে, ওইটার বিহেভিয়ারটা তোমরা দেখতে যাচ্ছ, তাই? মানে হ্যাঁ, মানে এটা এটা জাস্ট বলতে পারো আমাদের রিসার্চের ইন্সপিরেশন ইন্সপিরেশন বা আইডিয়াটা হয়তো ওখান থেকে আসছে। বাট উই আর নট ওয়ার্কিং অন দ্য বার্ডস ফ্লো অর লাইক ফিশ স্কুল, বাট মানে এগুলো হচ্ছে তোমার ন্যাচারাল থিং, যেটা আমরা অবজার্ভ করছি, বা এই আইডিয়াগুলোকে তোমার গ্র্যাব করার চেষ্টা করছি আমাদের রিসার্চের মধ্যে। আচ্ছা, সেটাই। আচ্ছা, তাহলে একটু সামারাইজ করি এই জাস্ট এক সেকেন্ডে। শেষে বেসিক্যালি যে এই যে ও সোয়ার্মিং বিহেভিয়ার, বা ধরো তোমার বিভিন্ন অ্যানিমেল যে কোঅর্ডিনেটেড ভাবে বিহেভ করে, এই জিনিসগুলোর মেকানিক্সকে তুমি কোনভাবে ইউজ করতে পারো, এটা নিয়ে হলো তোমরা ইন্টারেস্টেড, রাইট? তো এটা নিয়ে যদি তুমি ইন্টারেস্টেড হও, তো তোমার আই গেস এখন তুমি তোমার পিএইচডি সময়ে ল্যাবে কি ধরনের কাজ করছো স্পেসিফিক্যালি, যদি একটু সংক্ষেপে বলো। আচ্ছা, এখন ধরো আমি তো এতক্ষণ যেটা বললাম যে আমার ইন্সপিরেশন কোত্থেকে আসছে, বা আমাদের এই কাজের ফিল্ডটা আসলে কি ফোকাস করতেছে বা কি অ্যাচিভ করতে চাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা আসলে যেটা আমাদের টার্গেট ছিল, এই যে এই টাইপের যে আমি সোয়ার্মের কথা বলছি তোমাকে অলরেডি, যেমন বার্ড সোয়ার্ম, ফিশ স্কুল, অ্যান্ড তো এগুলো তো নেচারে অলরেডি কিন্তু এস্টাবলিশড। কিন্তু হাউ অ্যাবাউট আর্টিফিশিয়াল? তো রিসার্চাররা তো আসলে অনেক কিছু করতেছে তোমার নেচার থেকে ইন্সপায়ার হয়ে, ওরা কিন্তু অনেক ধরনের যে তোমার এরকম সোয়ার্ম রোবট তৈরি করতেছে। তো সোয়ার্ম রোবটের তোমার অনেক ক্যাটাগরি আছে। তোমার ধরো একটু বড় সাইজের, বলতে পারো মিলিমিটার রেঞ্জ, সেন্টিমিটার রেঞ্জের। তো ওখানেও দেখা যাচ্ছে একটা লার্জ নাম্বার অফ ধরো ছোট ছোট মেশিন, যেটা আর্টিফিশিয়ালি বানানো, ওটাকে তুমি রোবট বলতে পারো। তো এগুলো তোমার অলরেডি কন্ট্রোলড হচ্ছে বা করতেছে। তো আমাদের কাজটা স্পেশাল দুইটা অর্থে। একটা হচ্ছে তোমার লার্জ নাম্বার এবং ভেরি স্মল সাইজ।
যেমন আমি কাজ করেছি হচ্ছে তোমার সাইটোস্কেলেটন ফিলামেন্ট, মাইক্রোটিবল। সাইটোস্কেলেটন ফিলামেন্ট বলতে ধরো মানে নর্মালি আমাদের যে সেলের আমাদের বডির তো তোমার স্ট্রাকচারের কি মানে সাইটোস্কেলেটনটা হচ্ছে তোমার এই যে আছে তো আমাদের শরীরে। সাইটোস্কেলেটনটা কি? সাইটোস্কেলেটন মনে করো তোমার হাড্ডি গুড্ডি, ওকে। মানে তোমার বডির যে স্ট্রাকচারটা দিচ্ছে, এটা এই যে আমি যে দাঁড়ায় আছি বা হাঁটতেছি চলতেছি, তো এটার জন্য তো আমাদের সাইটোস্কেলেটনটা আসলে দায়ী। তো হাউ অ্যাবাউট সেল? আমরা সেল বলতে কি জানি? আমরা জানি যে সেল খুবই সফট ম্যাটেরিয়াল একটা, তাই না? বাট ইটসেলফ হ্যাজ এ সাইটোস্কেলেটন, Okay. and that one actually the cytoskeleton, we say cytoskeleton filament, so it's like rod like structure, Okay. রড লাইক স্ট্রাকচার। বাট এটারও তোমার ডিপেন্ড করে, ফ্লেক্সিবলও আছে আবার রিজিডও আছে, কিন্তু অবশ্যই রেঞ্জটা ডিফারেন্ট হবে। তো এই যে ফিলামেন্টটা, যেই ফিলামেন্টটা তোমার সেলের শেপ দিচ্ছে, ওই ফিলামেন্টটার আরেকটা খুব বড় কাজ আছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। তোমার ধরো সেলের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি একটা কিছু ট্রান্সপোর্ট করবা। এটা কি ও কি নিজে জাস্ট মিডিয়াম নাকি না ও ফিজিক্যালি ট্রান্সপোর্ট করে? তুমি বলতে পারো একটা রোড। রোড। রোড Okay. প্রথমত ও হ্যাঁ, হচ্ছে exactly. হ্যাঁ ও হচ্ছে তোমার স্ট্রাকচার দিচ্ছে, তার মানে সাইটোস্কেলেটন। দ্বিতীয়ত হচ্ছে ও রোড প্রোভাইড করতেছে, Okay. তুমি ওই রোড দিয়ে যেতে পারবা। তো এই যে মাইক্রোটিবলটা এর উপরে, তাহলে এখন আমি তো বলতেছি রোড, তাহলে কে নিবে? ওকে নেয় হচ্ছে তোমার মোটর, আমরা বলি সেটা মলিকুলার মোটর। তো এটা কাইন্ড অফ তুমি একটা ভেহিকলের মতো বলতে পারো। তো ওর যেটা কাজ, ও একটা কিছু ধরো নিয়ে ওর উপর দিয়ে, মাইক্রোটিবলের উপর দিয়ে হেঁটে চলে যায় একটা জায়গায়। তো এটা হচ্ছে তোমার সেলুলার সিস্টেমে আমরা যেটা দেখছি। কিন্তু এটাকে তুমি যদি ইন ভিট্রো বলি আমরা, মানে তোমার সেলের বাইরে অন গ্লাস সারফেস, মানে ল্যাবরেটরিতে Lab আমরা environment, যেটা করি, হ্যাঁ। ল্যাব এনভায়রনমেন্টে যেটা করি, তো তুমি এক্ষেত্রে যেটা করতে পারো, নর্মালি কিন্তু সেলের মধ্যে যেটা হয় যে তোমার মাইক্রোটিবুলের তোমার আছে, রোড ম্যাপ আছে, এটার উপর দিয়ে তোমার মোটরগুলো চলতেছে। কিন্তু সামহাও আমরা ল্যাব এনভায়রনমেন্টে কাইনেসিন গুলোকে ফিক্স করে দিয়েছি, মানে মোটরটাকে ফিক্স করে দিয়েছি। কাইনেসিন হচ্ছে মোটরটা, ডিফারেন্ট টাইপের মোটর আছে, তো এর মধ্যে আমরা কাইনেসিন মোটরটাকে ইউজ করেছি। তো এই মোটরটাকে গ্লাসের উপরে ফিক্স করে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা হয়েছে যে আর মাইক্রোটিবুলকে দেওয়া হয়েছে কাইনেসিনের উপরে। Okay. তখন তোমার সেই কাইনেসিনটা কিন্তু এতক্ষণ মাইক্রোটিবুলের উপরে ভাবে হাঁটতেছিল, বাট সে এখন নিজে ফিক্স হয়ে গেছে। তখন কিন্তু স্টিল সে পুশ করতেছে এটিপি থেকে এনার্জি নিয়ে, তখন মাইক্রোটিবুলটা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে। Okay. তুমি কি মানে বুঝতে পারছো জিনিসটা? আর একটু জাস্ট সহজ ইনভার্টেড। বাংলায়। মানে এতক্ষণ আমি বলতেছিলাম যে তোমার রোডটা হচ্ছে স্ট্যাটিক, নট মোবাইল। মোবাইল হচ্ছে কাইনেসিন বা মোটরটা, কিন্তু সেটা কি আমরা এজ এ হিউম্যান আমাদের শরীরে আছে? হ্যাঁ হ্যাঁ সব মানে যে কোনো সেলেই তো আছে। Okay. তোমার কি আই থিঙ্ক তুমি এটা আমরা ইন্টারমিডিয়েটের সময় পড়ছি, সেল ডিভিশন হয় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তোমার একটা স্টেজ, আমি নিজেও ভুলে গেছি, তো একটা নির্দিষ্ট একটা স্টেজে গিয়ে কিন্তু সেলের কি হয়, ওই যে বলে না যে তোমার অ্যাস্টার তন্তুগুলো সব ইয়া হয়ে যাচ্ছে, ডিপলিমারাইজ হচ্ছে বা নাই হয়ে যাচ্ছে, কিন্তু আবার একটা স্টেজে গিয়ে হচ্ছে দুইটা যখন সেলের শেপ হচ্ছে, তখন এই এস্টার তন্তুগুলো আবার আসতেছে। ওই এস্টার তন্তুটাই আসলে মাইক্রোটিবুল। Okay. ঠিক আছে, এটা হয়তো Okay. আমরা ডিফারেন্ট নেমে পড়তেছি বা আমাদের আসলে তো মানে অনেক দিনের গ্যাপ হয়ে গেছে আসলে পড়ালেখা। ইভেন আমি যখন এই ফিল্ডে গেছি তখন আমিও এগুলা অলরেডি ভুলে গেছি, সব নতুন করে পড়তে হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম যে মাইক্রোটিবুলটা আগে স্ট্যাটিক ছিল, কিন্তু কাইনেসিনটা এর উপরে মুভ করতেছিল। এখন আমি অনেকগুলো কাইনেসিনকে তোমার বসায় দিচ্ছি আর কি গ্লাসের উপরে, তারা কিন্তু আর মুভ করতে পারতেছে না, যেহেতু ওর ধরো ওর হচ্ছে মানে ওরা হচ্ছে টেইল আছে আর হেড আছে। তো ও হেড দিয়ে আসলে চলাচল করে, কাইনেসিনের দুইটা হেড। তো দুইটা হেড আসলে দুইটা পায়ের মতো কাজ করে। Okay. ঠিক আছে, তো ও মাইক্রোটিবুলের উপর দিয়ে এভাবে করে চলাচল করতেছে। এখন টেলটা হচ্ছে উপরে, এই টেলের সাথে মেইনলি কার্গোটা বাইন্ড থাকে। এখন আমি টেলটাকে বাইন্ড করে দিচ্ছি গ্লাসের সাথে, কিন্তু ওর দুইটা হেড যেটা মানে যেটা আমার পায়ের মতো, সেটা কিন্তু স্টিল মুভ করতেছে। এবং তুমি যখন একটা মাইক্রোটিবুলকে এখানে দিচ্ছ, সো ও অলরেডি এভাবে করে মাইক্রোটিবুলটাকে পুশ করতেছে, সো মাইক্রোটিবুলটা মুভ করতেছে। Okay. মানে তুমি জাস্ট বেসিক্যালি পাতটাকে মুভ করাইলা। হ্যাঁ। Okay. তো এখন ধরো মাইক্রোটিবুলের সাইজ হচ্ছে তোমার মাইক্রোমিটার রেঞ্জের, উইথটা তোমার অনেক কম, অ্যারাউন্ড 25 ন্যানোমিটার, কিন্তু ও লম্বায় অনেক হইতে পারে, মানে ধরো সেভারেল মাইক্রোমিটার থেকে ফিউ হান্ড্রেডস মাইক্রোমিটার হইতে পারে, ডিপেন্ড অন যে ও আসলে কোথায় আছে। আচ্ছা, তো তোমার যদি একটু সহজ বাংলায় ভাবার চেষ্টা করি যে ধরো এই ধরনের রিসার্চের মানে আই গেস অবজেক্টিভটা কি,
মানে ধরো কি প্রবলেম আসলে তোমরা সলভ করতে চাচ্ছিলা? ধরো আমরা মানে আমি অলমোস্ট ভাবতেছি যে ভ্যালু কেস, আচ্ছা রাইট? হ্যাঁ, এটা তুমি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছো। এই জিনিসটা নিয়ে আমি আসলে অনেক চিন্তা ভাবনা করছি। সো মোস্ট অফ দ্য রিসার্চ বা মোস্ট অফ দ্য টাস্ক তুমি যে সারাদিনে করো, আচ্ছা আমি রিসার্চের কথা বাদ দিলাম, সারাদিনে তুমি যেটা করো, মনে করো তুমি তোমার খিদা লাগছে, তোমাকে কি করতে হবে, খাবার প্রিপেয়ার করতে হবে, খাইতে হবে। বাট হোয়াট ইফ তোমার ছবি তুলতে ইচ্ছা করতেছে, কোনো কিছু একটা নতুন কিছু দেখছো, সেটা ছবি তোলা বা মনে করো ওইটাকে রিক্রিয়েট করা, এটার কি আসলে বেসিক্যালি তোমার কাছে কোনো দরকার আছে? না, দরকার নেই। দরকার নাই। বা মনে করো তুমি আর্কিটেকচারের কথা যদি আমরা চিন্তা করি, একদম ভেরি আর্লি এজ, তখন তো আর আমাদের এরকম সিভিলাইজেশন ছিল না, একটা ধরো বিল্ডিং ব্লক কি জিনিস আমরা জানতাম না, কিন্তু মানুষ তো এটা করছে। তো তোমার কি মনে হয় প্রথমে এটা প্রয়োজনে করছে? এটা কিন্তু কাইন্ড অফ ফর্ম অফ আর্ট, একটা নতুন আইডিয়া নিয়ে চিন্তা করা, একটা নতুন কিছু বানানোর চেষ্টা। তো আমি যদি ওই অর্থে বলি আমাদের কাজের, হ্যাঁ অবশ্যই অ্যাপ্লিকেশন আছে বা এটার প্রয়োজনীয়তা আছে, কিন্তু তার থেকেও আমি মনে করি যে আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করা, যেমন আমরা সোয়ার্ম আইডিয়াটাকে একটু বড় করে দেখতেছি, বা কিভাবে অনেকগুলো জিনিসকে একসাথে কন্ট্রোল করা যায়, সেই কন্ট্রোলেবিলিটিটাকে অ্যাচিভ করা, দেন এটাকে ইমপ্লিমেন্ট করা। তো এখানেও আসলে আমাদের পারপাস যে নাই তা না, পারপাস আছে, কিন্তু কারেন্টলি আমরা যেটা করছি সেটা হচ্ছে ধরো সোয়ার্মকে আর্টিফিশিয়ালি বিল্ড করা একটা অ্যাক্টিভ ম্যাটার দিয়ে, যেমন আমি মাইক্রোটিউবুলের কথা বললাম। তো এটাকে তুমি পরে গিয়ে বিভিন্ন কাজ বলতে মেইনলি মেডিকেল ফিল্ড বলতে পারো, অথবা মনে করো তোমার সেল, তোমার রিপেয়ারিং বলতে তুমি বেসিক্যালি মিন করতেছো যে ধরো এই সোয়ার্মিং বা এই যে গ্রুপে যাওয়ার বিহেভিয়ারটা যদি আমার কন্ট্রোলে থাকে, দেন মেবি আমি কোনো একটা টার্গেট করতে পারবো একটা সেল রিপেয়ারের জন্য। গেটিং ড্রাগ ডেলিভারি, তুমি তোমার বডিতে কোথাও একটা কোনো একটা স্পেসিফিক লোকেশনে তুমি এই ড্রাগটাকে ডেলিভার করতে চাও। তো এখন আমাদের কাছে কি আছে, অপারেশন করা। এটাই হচ্ছে মানে এখন যে তোমার মেডিকেল ফিল্ডে যদি বলি, এটাই হচ্ছে মেইন টাস্ক। ও ইন্টারেস্টিং। লাইক ধরো তোমার যদি আমি মানুষ যে ক্যান্সারের সময় ধরো কেমোথেরাপি দেয়, রাইট, লট অফ সাইড এফেক্টস, সো মেবি ইমপ্লিকেশন ইজ যে তুমি যদি টার্গেটেড ভাবে বিষয়টা ডেলিভার করতে পারো উইদাউট সার্জারি। তো এটা এখনো অ্যাচিভ হয়নি, বাট এটা নিয়ে কাজ চলতেছে। বা ধরো এটা আমরা যেটা করছি গ্লাসের উপরে, এটা তো ধরো আমি কি বলবো ইনভিট্রোতে করেছি। সো এটার আসলে অ্যাডাপ্টেবিলিটি কতটুকু হবে, তুমি যদি এটাকে একটা মোর বায়োলজিক্যাল সিস্টেমে দিতে চাও বা বডি এনভায়রনমেন্টে দিতে চাও, তো এগুলো হচ্ছে চ্যালেঞ্জ আসলে। তার মানে ভেরি হাইটেক, রাইট, মানে হাইটেক বলতে ভেরি ফিউচারিস্টিক। হ্যাঁ, তো তুমি তো ধরো তোমার যে ইনভিট্রো এনভায়রনমেন্টে বলতেছিলা যে এই এই কার্গো ট্রান্সপোর্টের বিষয়গুলো নিয়ে কাজ করছো, তো এটার সেটআপ বা এটার মেকানিক্সটা নিয়ে যদি আরেকটু বলো আর কি, যে তোমাদের আই গেস মেথড। আচ্ছা হ্যাঁ, এটার উপরে তোমার কিছু এস্টাবলিশড পেপার আছে, তুমি যদি চাও মানে পড়ে, আই গেস তুমি পড়ছো হয়তো, তুমি বলছিলা যে ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এখানে আমরা মেইনলি যেটা করা হয়েছে যে মাইক্রোটিউবুল খুব র্যান্ডমলি তোমার মুভ করবে কাইনেসিনের উপর। আমি যেটা বলতেছিলাম যে যখন আমি এটাকে গ্লাসের উপরে আমার তুমি কাইনেসিনের একটা বেড তৈরি করছি, তারপর যখন মাইক্রোটিউবুলকে আমি ছেড়ে দিলাম, তখন সে এটিপি থেকে এনার্জিটা নিয়ে সে তোমার কি করবে, সে খুব র্যান্ডমলি এদিক ওদিক চলাফেরা করবে। কারণ মানে ওর কোনো মানে এরকম না যে ও পোলারিটি মেইনটেইন করে, বা ধরো আমি যেটা বলতে চাচ্ছি নট অর্গানাইজ, ওকে, কিন্তু আমি তোমাকে একটু আগে যেটা বললাম যে সোয়ার্মের কথা, ন্যাচারাল যে সোয়ার্মিং সেটা কিন্তু খুবই অর্গানাইজড এবং কন্ট্রোলড, কিন্তু আমার মাইক্রোটিউবুল কিন্তু স্টিল খুব র্যান্ডমলি এদিক ওদিক চলাফেরা করছে। তো আমাদের যেটা আইডিয়া ছিল, মানে আমার বসের যে আইডিয়া ছিল সেটা হচ্ছে যে এখানে কিছু কন্ট্রোলড ডিএনএ ইউজ করা, যে কন্ট্রোলেবিলিটি। তো এখানে হচ্ছে আরেকটা জিনিস ধরো ইউজ করা হয়েছে, একটা জিনিস বলবো না আমি, ধরো বাফার ইফেক্ট। সো মেইনলি তোমার আমরা কিছু কেমিক্যাল তোমার বাফার ইউজ করছি, যেটা দিয়ে তুমি এই সোয়ার্মটাকে কন্ট্রোল করতে পারো। মানে এই সোয়ার্মটা কখন ফর্ম হবে, মনে করো তুমি দিয়ে দিছো মাইক্রোটিউবুলগুলোকে, কিন্তু বাফারের চেঞ্জের কারণে একটা সার্টেন টাইম পরে তারা সোয়ার্ম করবে, আবার তারা সার্টেন টাইম পরে ডিসোয়ার্ম করবে। এবং এটা শুধু বাফার না, তুমি এটাকে মানে এই যে তুমি জাস্ট ডিএনএটাকে একটু ডিফারেন্টলি ডিজাইন করলা, মনে করো যেটা ফটো রেসপন্সিভ। তো তুমি যদি ওখানে কিছু ফটো রেসপন্সিভ ম্যাটেরিয়াল অ্যাড করে দাও, বা তুমি ধরো বিভিন্ন সময় বিভিন্ন টাইপের লাইট দিলা, সেটা তোমার পারপাস অনুযায়ী আর কি। ধরো যেমন আমাদের যেই রোবটটা এখন আছে ওটা হচ্ছে তোমার ফটো রেসপন্সিভ ডিএনএ। তো ওখানে তোমার ইউভি লাইটে ওরা ডিসোসিয়েট করে যায়, আবার ভিজিবল লাইটে ওরা অ্যাসোসিয়েট করে যায়। সো ইটস কাইন্ড অফ তুমি সিস্টেমটার কন্ট্রোলও তুমি অ্যাচিভ করে ফেলছো।
এটা আর কি। Okay, এবং interesting. এইটাকে ইউজ করেই আসলে পরবর্তীতে যে কার্গো ট্রান্সপোর্টেশন সেটা করা হয়েছে। তার কার্গো কি ছিল তো? এখন এখানে তো ধরো আমরা জাস্ট এক্সপেরিমেন্টালি এটা করা হয়েছে যে কার্গোটা আসলে ট্রান্সপোর্ট করা পসিবল কিনা, বা কত সাইজের, কেমন বিগ বা কত হেভি কার্গো নেওয়া পসিবল। তো এখানে আমার মেন্টর মানে মৌসুমী আপু উনি যেটা করেছে আর কি, বা আমার বস তারা তোমার খুব নর্মাল একটা বিড সিলেক্ট করছে, মানে যেটা ধরো আলাদা কোনো ফাংশন বা কিছু নাই, জাস্ট একটা বিড, মানে জাস্ট একটা কার্গো। এখানে পলিস্টাইরিন বিড ইউজ করা হয়েছিল। Okay. তো এটাও হচ্ছে তোমার ওই যে ডিএনএ দিয়ে মডিফাই করা, যাতে তোমার ওটা দিয়ে তোমার ডিএনএর সাথে ওই মাইক্রোটিবুলটাকে বাইন্ড করতে পারে। ভেরি টেকনিক্যাল আলোচনা, বাট আই গেস আমি যদি ঠিক বুঝে থাকি, একটু 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 মানে র্যাপ করার চেষ্টা করি সো দ্যাট তুমি ক্ল্যারিফাই করতে পারো আমাকে। তো আমি নেচারে সোয়ার্মিং বিহেভিয়ার দেখলাম, এটারে আমি ভাবার চেষ্টা করতেছি যে আমি ল্যাবে রেপ্লিকেট করতে পারি কিনা ইন ভেরিয়াস স্কেল, রাইট, ন্যানোমিটারে, মিলিমিটারে, স্টাফ লাইক দ্যাট। অ্যান্ড দেন আমার বটলনেকগুলো হলো যে এই সোয়ার্মিং বিহেভিয়ার কখন করবে এই বিষয়গুলোর কন্ট্রোল আমি নিতে পারি কিনা, উইথ দ্য আইডিয়া যে আমি যদি সেই কন্ট্রোলটা নিতে পারি দেন হয়তো বা আমি ওই যে টার্গেটেড ট্রিটমেন্ট বা এই ধরনের জিনিসপত্র করতে পারবো, রাইট। অ্যান্ড দেন কার্গোর কথাটা যে জায়গায় আসতেছে যে আমার এই ট্রান্সপোর্টার উপরে যদি আমি একটা ওয়েট দিতে পারি, মেবি দ্যাট উইল রেপ্লিকেট যে সে একটা মেডিসিন ট্রান্সপোর্ট করতেছে আমার সিস্টেমে, রাইট। যে তোমার সাথে এই এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আই গেস কথা হচ্ছিল যে তুমিও তো পড়ছো, আমিও পড়ছি এই দ্য আলকেমিস্ট বইটা, রাইট, এটা নিয়ে কথা হচ্ছিল। তো আমি যখন শুনতেছিলাম তোমার কাছে আগে, তখন আমার ওই বইটার কথা খুব মনে হচ্ছিল আর কি, যে ওখানে কিন্তু রাইটার একটা জিনিস খুব পোর্ট্রে করার চেষ্টা করে যে আমাদের নেচারে যে সিস্টেমস ইজ ভেরি কমপ্লেক্স, ওইটা প্রবাবলি আমাদের ইন্সপিরেশন, যেটা দিয়ে তুমি স্টার্ট করছো, যে রাইট দ্য হোল ইন্সপিরেশন ইজ যে ফিশের সোয়ার্ম ইজ সো কমপ্লেক্স, আমি ওর ধারে কাছে যাইতে পারলে আই ক্যান গেট আ লট অফ বেনিফিট, রাইট, আমার প্রবলেম সলভিং এর জন্য। তো আই গেস এখন আরেকটা কোয়েশ্চেন করি যে এই টেকনোলজির তোমার এখনকার বটলনেক গুলো কি, বা ধরো এই ধরনের টেকনোলজির বেনিফিট আমরা ধরো কবে মেবি রিয়েলিস্টিক্যালি পাইতে এখন পারি? ধরো এই টাইপের ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু অলরেডি আছে, আমি বলবো না সোয়ার্মের ক্ষেত্রে, সোয়ার্মিং ক্ষেত্রে বলাটা একটু টাফ, কিন্তু তুমি যদি চিন্তা করো যে সিঙ্গেল মলিকুলার যে মেশিনগুলো বা ইঞ্জিনিয়ারিং যে টুলগুলো বা বায়োমলিকুলার, হ্যাঁ মেশিনই আমি বলবো, তো বা রোবটও তুমি বলতে পারো, কারণ ওগুলা কিন্তু তুমি ওরা নিজেরা কাজ করছে অলরেডি। তো এগুলা কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট শুরু হয়েছে বা ক্লিনিক্যাল ট্রায়াল চলতেছে অনেক। কিন্তু সোয়ার্মের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে মোর অটোনমাস, আমরা যেটা চাচ্ছি যে মোর অটোনমাস হবে, মানে কন্ট্রোলেবিলিটি, বা ধরো নিজেই একটা ডিসিশন মেক করা। যেমন ধরো সোয়ার্ম যেটা নেচারে যেটা আছে সেটা কিন্তু মোর ইন্টেলিজেন্ট, আমাদের এটা ওই ওই হিসেবে বলতে গেলে অনেক নেইভ পর্যায়ে আছে। আমরা জানি না যে কি হবে বা কতটুকু যাবে, কিন্তু এটুকু বলতে পারি যে আসলে এটার একটা হিউজ পসিবিলিটি আছে ভবিষ্যতে। আচ্ছা, অনেকক্ষণ টেকনিক্যাল আলোচনা হলো, আই গেস আর একটা আমার কিউরিওসিটি ছিল যে তোমার, যখন আমি তোমার এই বায়োফিজিক্স বিষয়টা ভাবতেছি তোমার ডেসক্রিপশন শুনে, এটা অলমোস্ট আমার মনে হচ্ছে যে কনভার্জেন্স অফ অল কাইন্ডস অফ সায়েন্স আমি পড়ছি, রাইট। ইট টেক্স বায়োলজি, ইট টেক্স ধরো তোমার কেমিস্ট্রি, মেবি ইট টেক্স ইমেজিং, ইট টেক্স লাইক এই ধরনের বিহেভিয়ার অবজারভেশন। তো তোমার তোমার ট্রানজিশনটা কেমন ছিল? এটা ধরো লাইক অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট তোমার ট্রানজিশনটা কি ওয়াজ ধরো ভেরি এক্সাইটিং অর হার্ড, মানে তোমার এক্সপিরিয়েন্স কি ছিল? আমার এক্সপিরিয়েন্সের আগে আমি জাস্ট একটা কথা যেটা তোমাকে মানে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে যে মানুষ যত ধরো আমি প্রথমে তো হয় যে আমি অনেক সায়েন্স শিখতেছি, ধর ফিজিক্স, Basic কেমিস্ট্রি, science. ম্যাথমেটিক্স শিখতেছি, বেসিক সায়েন্স আমি হাই স্কুলে বা কলেজে বলো, এরপর আমি আসছি ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমার ফিল্ডটাকে আমি ন্যারো করার চেষ্টা করতেছি। কিন্তু ন্যারো মানে কি আসলেই তুমি ন্যারো করতেছো? Exactly, yes, তুমি yes. কিন্তু ন্যারো করতেছো না। তুমি একটা জিনিস নিয়ে যখন আসলে এই ছোট্ট একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করতেছো, তখন কিন্তু এই সবগুলো জিনিস অলরেডি চলে আসতেছে। কিন্তু আমি তোমাকে একটা মানে এটা আসলে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বায়োফিজিক্স মানে হলো এখানে তোমার সবকিছু আগে থেকেই চলেই আসতেছে, মানে আসবেই কোনো না কোনো ভাবেই, তোমাকে তোমার ম্যাথমেটিক্স লাগবে, ফিজিক্স লাগবে, কেমিস্ট্রি লাগবে, বায়োলজি লাগতেছে, তো সবকিছুই আসলে লাগতেছে। তো আমার এই রিয়েলাইজেশনটা হয়েছে যে হ্যাঁ, হায়ার স্টাডি মানে হচ্ছে এটা না যে আমি জাস্ট একটা ছোট্ট জিনিস নিয়ে গবেষণা করতেছি বা এটা নিয়েই আমি জানতেছি। এটার মানে হচ্ছে যে আমি এতদিন ধরে যা শিখছি বা যা শিখি নাই
সেইটাকেও কিভাবে আমি আমার এই ছোট্ট কাজে এটাকে সলভ করার জন্য কাজে লাগাতে পারবো। আমি ওই বিষয়টা এমনি ভাবি মাঝে মাঝে যে ধরো এই যে বায়োলজি একটা সার্টেন সাবজেক্ট, দেন ফিজিক্স একটা সার্টেন সাবজেক্ট, এই ডিভিশনটা তো আসলে মানুষ করছে যে টু বি লিটল এফিশিয়েন্ট পড়াশোনা করার জন্য। কিন্তু তুমি যদি অ্যাজ এ সায়েন্স চিন্তা করো, এই বাউন্ডারি তো আর আসলে এক্সিস্ট করে না, রাইট? এটা হলো জাস্ট আমরা ডিসিপ্লিনে করছি যাতে একটা এক্সপার্টাইজ তৈরি করা যায়। মানে ওভারঅল বিষয়টাকে তো তুমি শুধু ফিজিক্স, শুধু কেমিস্ট্রি বা শুধু ম্যাথমেটিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারবা না। তো তোমার আগের কোয়েশ্চেনটাতে যদি একটু যাই, যে তোমার তোমার লার্নিং কার্ভ নিয়ে কি এক্সপিরিয়েন্স, লাইক ওয়াজ ইট ডিফিকাল্ট অর এক্সাইটিং এনাফ যে ডিফিকাল্টিটা তোমার অত ইয়া লাগে নাই? অবশ্যই আমি বলবো যে আমার জন্য নতুন ফিল্ড ছিল, আর নতুন ফিল্ড কি, তুমি সেম ফিল্ডেই যাও একটা নতুন কাজ করার সময় তো তোমাকে স্ট্রাগল ফেস তো করতেই হবে। এটা আমি মানে আমার আমার তো মনে হয় যে সব ফিল্ডে সকল স্টুডেন্টের জন্য একই রকমই এক্সপেরিয়েন্স। কিন্তু তারপরে আমি বলবো যে ধরো আমি কেমিস্ট্রিতে ছিলাম, সো মানে আমার কেমিক্যাল পার্টটা নিয়ে সমস্যা হয় নাই, কিন্তু মেইনলি তো ধরো আমি কাজ করছি হচ্ছে বায়োলজি অ্যান্ড ফিজিক্স নিয়ে। তো আহ, মানে আমার যেটা হয়েছে যে আমাকে অনেক রিভিশন দিতে হয়েছে ফিজিক্সের টার্মগুলোকে। আর বায়োলজিক্যাল যে ব্যাপারটা, বায়োলজিতে আমি আসলে অত বেশি ইনভলভড ছিলাম না, বলতে কি মানে আমাদের তো এস্টাবলিশড প্রোটোকল ছিল, বা যখন ধরো আমার নতুন কিছু করতে হবে আমি হয়তো ম্যাটেরিয়াল খুঁজে নিতাম বা নিছি, বা আমার ল্যাব যথেষ্ট সাফিসিয়েন্ট ছিল, ল্যাবে অনেক মেম্বার ছিল যারা আমাকে হেল্প করেছে। সো মানে ওই স্ট্রাগলটা হয়নি যে আমি একটা জিনিস করতে চাচ্ছি সেটা পারতেছি না, কিন্তু আমাকে শিখতে হয়েছে অনেক কিছু। আচ্ছা, আর তোমার ধরো তাহলে এই এখন আরেকটা কোশ্চেন, তোমার তো এট দিস পয়েন্ট তুমি বাংলাদেশে পড়াশোনা করলা, দেন জাপানে ছিল 4-5 বছর পড়াশোনা করলা, দেন এখন ইউএসএ তে আছো, রাইট? তো তোমার তোমার জাপানের এক্সপিরিয়েন্স কি আসলে একাডেমিক সাইড থেকে, লাইক প্রফেসর, ল্যাব কালচার? একাডেমিক সাইড থেকে যদি আমি বলতে যাই, জাপানের আমি এখন যেই ল্যাবে আছি এখানে ধরো আমি যেটা আমার যেটা এক্সপিরিয়েন্স আসলে যে আমি ওইভাবে করে জেনারেলাইজ করতে পারবো না যে জাপানের ল্যাব আর ইউএস এর ল্যাব ডিফারেন্ট, বা এখানে ভালো এখানে খারাপ, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে এটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে। ল্যাবের এনভায়রনমেন্ট ইজ ভেরি, আই মিন এটা 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 ওয়ান অফ দা, কি বলবো, তুমি যখন একটা ল্যাব চুজ করবা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে ল্যাবে তোমার প্রফেসর কেমন বা এনভায়রনমেন্ট কেমন, রিসার্চার্স কি কি আছে। ইটস নট লাইক ল্যাবটা কোথায়, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে বলতে গেলে ধরো জাপানে আমাদের কোর্স ওয়ার্ক বলতে গেলে ইউএস এর মতো এত ছিল না, এটা একটা জিনিস। সো আমরা খুব ডেডিকেটেড আর কি, মানে আমার 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 ল্যাব যেটা ছিল আমাকে মানে অনেক সময় দিতে হয়েছে। প্লাস হচ্ছে মনে করো আমি যেদিন প্রথম ল্যাবে গেছি ওই দিন তো অফিসিয়াল কাজকর্ম করতে করতে আমার রাত হয়ে গেছে, পরের দিন থেকে আমি মোটামুটি আমি ল্যাবে চলে গেছি আর কি, এরকম। তো এই তো এরকমই ছিল আর কি পুরোটা সময়, মানে সারাক্ষণ আমি ওই আমার রিসার্চ নিয়েই আর কি ব্যস্ত থাকতাম। আমরা মোটামুটি একটু শেষের দিকে আসছি। আমার কাছে একটা জিনিস মনে হয় যে যেহেতু আমাদের অডিয়েন্স ধরো বাংলাদেশের মেবি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সামথিং লাইক দ্যাট, তো তোমার ফার্স্ট অফ অল তুমি তাদের এনকারেজ করবা কিনা এই ধরনের ডিসিপ্লিন কনসিডার করার জন্য? আর সেকেন্ড অফ অল ধরো মানুষ, তুমি যেটা বলতেছিলে আমরা তো ধরো অনেক সময় অনেক পড়াশোনা করি চাকরি বাকরি পাওয়ার জন্য, তো এই দুইটা জিনিসে মানে তোমার ওপিনিয়ন কি? জিনিস যেটা আমি নিজেও একটু মানে হতাশ ছিলাম বলবো না, কিন্তু সামহাও আমি যখন কেমিস্ট্রিতে ভর্তি হয়েছি তখন আমার এটা খুব করে আমি চিন্তা করা শুরু করি যে আমি কি আসলে কেমিস্ট হইতে চাইছিলাম নাকি কোনোদিন। এটা একটা ওয়ান অফ দ্য কোয়েশ্চেন ছিল। এবং এটা আমি শুধু আমার মধ্যে না, আমি অনেক স্টুডেন্টের মধ্যে দেখছি যে যারা ইউনিভার্সিটিতে যে ধরো একটা সাবজেক্ট, আমরা যেটা হয় যে বাংলাদেশে যেটা হয় আর কি, যে পাবলিক ইউনিভার্সিটিতে আমরা পড়ার জন্য খুব ট্রাই করি, বা ধরো কোনোভাবে আমার হয়েও গেল, কিন্তু কি হইলো যে আমি যেই ইউনিভার্সিটিতে যাচ্ছি সেখানে হয় নাই, বা আমি যেই সাবজেক্টটা চাইছি যেটা নিয়ে আমি এতদিন ধরে ড্রিম ছিল আমার সেটা হয় নাই। তো আমরা কি করি, ওইখান থেকে না হতাশ হওয়া শুরু করে দেই, যে আমার মনে হয় আর কিছু হইলো না, কি করব। মানে তখন আমি অন্য কিছু চিন্তা করতে থাকি। কিন্তু আমি যেটা বলবো যে ব্যাপারটা আসলে হায়ার স্টাডির যে ডেফিনেশনটা, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশনই আমি বলবো, কিন্তু আমাদের কনসেপ্টটা আসলে ডিফারেন্ট, ঠিক আছে? তা আমরা ওই জিনিসটাকে খুব ন্যারো করে ফেলি, এটাকে ওই হাই হিসেবে আর কিন্তু চিন্তা করি না। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি ফিজিক্স পড়তেছি তাহলে তো আমাকে সারা জীবন ফিজিক্সে পড়তে হবে, আমি তো হইতে চাইছিলাম ইঞ্জিনিয়ার। আবার কেউ একজন তোমার ইঞ্জিনিয়ারিং করতেছে অন্য কোথাও, সে হয়তো চাইছিল কেমিস্ট্রি পড়তে, সে হাই হাই করে যে আমি তো পড়তে পারতেছি না। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না, তুমি সবকিছু কানেক্ট করতে পারো। তোমার জাস্ট ওই, তুমি একটু আগে আলকেমিস্টের কথা বলতেছিলা তাই না? তো আলকেমিস্টের আমি একটা
একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে ওখানে কিন্তু যে তোমার যে ছেলেটা ওর নাম কি মুসাফির ছিল বা সামথিং কিছু একটা আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, সামথিং তো ও সামথিং হচ্ছে ওর কিন্তু একটা জাস্ট ডিজায়ার ছিল যে ও একটা জায়গায় পৌঁছাবে। ও কিন্তু ওখানে ডিরেক্ট যাইতে পারে নাই, বা ওর কিন্তু ওই রকমের রিসোর্স ছিল না যে ও জাস্ট ডিরেক্টলি চলে যাবে। কিন্তু ও কিন্তু তোমার অনেক পথ চেঞ্জ করছে, পথে অনেক কিছু দেখছে, অনেক কিছু জানছে, এবং শেষ পর্যন্ত সে কিন্তু ওখানে গেছে। ও অনেক চড়াই উতরাই পার করে কিন্তু শেষ পর্যন্ত ওখানে পৌঁছেছে। না তো এটা আমি বলবো যে প্রথমত না এটা আমাদের আসলে হ্যাঁ আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সরি তোমাকে ইন্টারাপ্ট করার জন্য, সেটা হচ্ছে যে আমাদের জানার অনেক লিমিটেশন আছে। তা আমার মনে হয় যে এখন আমরা আমরা যেটা ফেস করছি, আমাদের হাতে আসলে ইন্টারনেট কিন্তু ওভাবে ছিল না ইউনিভার্সিটিতে যাওয়ার আগে, তো আমাদের জানার পরিধি খুব কম ছিল। আবার যদি তুমি বলো যে হ্যাঁ বই পড়েও তো জানা যায়, বই আসলে কয়জনের কাছে আছে তুমি বলো? নাই। কিন্তু কিন্তু এখন কিন্তু ওই জিনিসটা অনেকটাই সহজ হয়ে গেছে। তা আমি বলবো যে তুমি যাই পাও না কেন, যেটাই করো না কেন, লক্ষ্যটা যদি ঠিক রাখা যায়, বা যদি অনেক কিছু জানতে পারো, নিজের সাথে নিজের যে কনভারসেশন বা অ্যানালাইসিস করা যে আমি আসলে কোন ওয়েতে কোথায় যেতে চাই, বা আচ্ছা আমি এটা করতে চাইছি এটা হইলো না, দ্যাট ডাজন্ট মিন যে তুমি এখন আপসেট হয়ে যাবা। ওকে তোমার এটা হয় না, ওকে ফাইন, আর লাইফে আরো অনেক কিছু করার আছে, তুমি সেগুলো করো। বা তোমার যেটা মেইন লক্ষ্য, তুমি ওইখানে পথটাকে একটু ঘুরায় যাও ওখানে, মানে এটাই আর কি। এক্স্যাক্টলি। না এটাই আমি তখন অ্যাড করতে চাচ্ছিলাম যে এটার কিন্তু হায়ার স্টাডি ইজ এ ভেরি নাইস প্লেস এই জিনিসটা করার জন্য। যে কারণ আমরা হয়তো বা বাংলাদেশ থেকে, আমি তো অ্যাটলিস্ট পার্সোনালি তখন জানতাম না, তোমার একটু ডিফারেন্ট ডিসিপ্লিনে চলে যাওয়াটা এই দিকে লাইক ওয়েস্টে বা ধরো ইস্টের যে আর একটু ডেভেলপড কান্ট্রিগুলো, ওখানে কিন্তু খুবই কমন, রাইট? তো আমাদের হয়তো ন্যাচারালি মাথায় আসবে যে ও আমি কেমিস্ট্রিতে ব্যাচেলর করছি, আমার বায়োফিজিক্স অ্যাপ্লাই করলে জীবনও নিবে না। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। হ্যাঁ, অবশ্যই তুমি যদি শুধু কেমিস্ট্রি নিয়েই পড়ে থাকো তাহলে অবশ্যই হবে না। তোমাকে যেটা করতে হবে ওটার জন্য একটু কাজ করতে হবে, সেই কাজটা তোমাকে করতে হবে, সেটা তোমাকে ডিসাইড করো এবং সেই কাজটা করো, তাহলেই পসিবল। আজকে মানে অনেক কিছু শিখলাম। আই হ্যাড নো আইডিয়া যে এটা এত ফার বা এই ধরনের ফিচার আসতেছে, রাইট? সো থ্যাঙ্কস আ লট সহজ ভাষায় না, বোঝানোর আমার জন্য। আসলে খুব ভালো লাগছে, কারণ আসলে এভাবে তো শেয়ার করা হয় না, হ্যাঁ পেপার টেপার আছে। তো আমরা তো আসলে পেপার একটু পড়তে কম পছন্দ করি। হ্যাঁ, দরকার না লাগলে আসলে পড়ি না, কিন্তু তারপরে আমার মানে ভালো লাগছে সবার সামনে বলতে পেরে, বা যদি কেউ এখান থেকে একটুখানি ইন্সপিরেশন পায় সেটাই আসলে অনেক। এক্স্যাক্টলি, হ্যাঁ। তোমাদেরকে আসলে ধন্যবাদ, তোমরা এত সুন্দর একটা মানে প্ল্যাটফর্ম করতে যাচ্ছ বা করতেছো।